প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস হলো 11টায়, কিন্তু আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে বিশেষ করে নেটের সমস্যার কারণে আমাদের ক্লাস নিতে দেরি হয়েছে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার এখানে নেট ছিল না, নেট সমস্যা ছিল, যার কারণে যথাসময়ে ক্লাস শুরু করতে পারিনি। যার কারণে ক্লাস শুরু করতে দেরি হয়েছে, এজন্য আবার প্রকাশ করছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে নির্ধারিত ক্লাস শ্রেণী নবম দশম বাংলা ভাষার ব্যাকরণ। নবম দশম শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণ। তো আমরা আজকে আলোচনা করব বাক্য প্রকরণ। আমাদের আজকে আলোচ্য বিষয় বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ, বাক্য আমরা জানি, প্রকরণ মানে আলফাবেট বাক্য। এখন দেখো যে বাক্যটা সাধারণত কি? আমরা জানি যে একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি হয় শব্দ, একাধিক অর্থবোধক শব্দের সমন্বয়ে তৈরি হয় বাক্য। একাধিক ধ্বনির সমন্বয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটা শব্দ, আবার একাধিক শব্দ যদি কোনো অর্থ প্রকাশ করে একত্রিত বসে পাশাপাশি বসে সেটাকে আমরা বলতে পারি বাক্য। কারণ পাশাপাশি বসলেই হবে না, তাদের নির্দিষ্ট অর্থ প্রকাশ করতে হবে। তো আমরা বাক্যের সংজ্ঞাটা এভাবে সাজাতে পারি যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাই বাক্য। দেখো, যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পায়, তাকে বাক্য বলে। এবং এই যে পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করে, সেটা কোনো বিষয় নিয়ে যে কোনো বিষয় যদি সে বলতে চায় সেই কথাটা যখন সম্পূর্ণরূপে সে প্রকাশ করতে পারে এবং যার কাছে বলে অর্থাৎ শ্রোতার কাছে যদি বোধগম্য হয় তাহলেই সে বাক্য। অর্থাৎ বক্তা যদি বলবেন, তিনি যদি সুন্দর করে বলতে পারেন, বুঝিয়ে বলতে পারেন এবং যার কাছে বলবেন শ্রোতা সে যদি কথাটি অনুধাবন করতে পারে, বুঝতে পারে, তাহলেই এটিকে আমরা সার্থক বাক্য হিসেবে ধরতে পারি। তো দেখো, একটি সার্থক বাক্যের জন্য কি কি বিষয় আছে এখানে? সুবিন্যস্ত, আবার পদসমষ্টি, এরপর আবার সম্পূর্ণরূপে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ। তাহলে দেখো, এই তিনটি শর্ত কিন্তু বাক্যের মধ্যে থেকে যায়। অর্থাৎ একটি বাক্য যদি হতে হয় সেখানে অবশ্যই সুবিন্যস্ত মানে পদগুলো সুন্দর করে বিন্যাস করতে হবে, কোন পদের পর কোন পদ বসলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেই হিসেব করতে হবে। পদসমষ্টি অর্থাৎ কতগুলো পদের সমন্বয় থাকবে, মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ অর্থাৎ যে বিষয়গুলো বলতে চায় বা যে বিষয়ে কথা বলতে চায় সেই বিষয়ের কথাটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে, অর্থাৎ বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করতে হবে এবং যার কাছে বলবে অর্থাৎ তিনি শ্রোতাও যেন সুন্দর করে বুঝতে পারে। তাহলে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করে যে কোনো বিষয় নিয়ে, সেটাই হলো বাক্য। তো এখন আমরা শিখবো যে একটি সার্থক বাক্য অর্থাৎ ভাষার বিচারে আমরা যখন ভাষার বিচার করি যে একটি সার্থক বাক্য, তো তখন সেখানে সাধারণত তিনটি গুণ থাকতে হয়। তো সেটাকে আমরা বলতে পারি যে একটি আদর্শ বাক্যের বা একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা দরকার। একটি সার্থক
বা আদর্শ বাক্যে তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার। দেখো, আমরা যদি একটি সার্থক বাক্য তৈরি করতে যাই, তো একটি সার্থক বাক্য তৈরি করতে হলে বা একটি সার্থক অথবা আদর্শ বাক্যের জন্য তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। যদি তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকে, তাহলে আমরা সেটাকে আদর্শ বাক্য বা সার্থক বাক্য বলতে পারি। তাহলে সেই গুণ তিনটি কি, আমরা এবার সেটি নিয়ে আলোচনা করব যে কোন তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকলে একটি বাক্যকে আমরা আদর্শ বাক্য বলতে পারি। গুণ তিনটি হলো, প্রথম হলো আকাঙ্ক্ষা, দুই নম্বরে হলো আসক্তি, তিন নম্বরে হলো যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, যদি এই তিনটি গুণ থাকে একটি আদর্শ বাক্যে, তাহলে আমরা সেটাকে আদর্শ বাক্য বা সার্থক বাক্য বলতে পারি। এখানে তোমরা একটি কথা মনে রাখবা, এই যে বিভিন্ন গাইডে, বিভিন্ন বইয়ে এই বানানে লেখা আছে আসক্তি। এটা কিন্তু আমরা অনেকে এই আসক্তি বানানটাকে এভাবে লিখি, আসক্তি আর আসক্তি দুটো এক জিনিস নয়। এই আসক্তির অর্থ হলো কোন বিষয়ে, বা কোন দ্রব্যের উপর বিশেষ চাহিদা থাকা। যেমন যদি কারো মাদকের উপর বেশি চাহিদা থাকে, তাকে আমরা বলি কি মাদকাসক্ত, অর্থাৎ মাদকের উপর বেশি চাহিদা রয়েছে। আবার যদি সারাদিন সে টিভি দেখে, তখন বলে টিভির আসক্ত, অর্থাৎ কোন বিষয়ে বিশেষ চাহিদা বা অতিরিক্ত চাহিদা থাকলে সেটাকে আমরা বলি আসক্তি। তো আমাদের ব্যাকরণের যে বিষয়, সেটা আসক্তি নয়, অর্থাৎ তোমরা কখনোই এই বানানে লিখবা না এটি গুণ। অর্থাৎ আমরা কখনোই বানান বা সঠিক শব্দ হলো আসক্তি। তাই এটা অবশ্যই মনে রাখবা, কারণ আমরা অনেক সময় ভুল করে এটা লিখে ফেলি, এটা লিখবে না। তাহলে দেখো, একটি আদর্শ বাক্যের জন্য আমাদের কয়টি গুণ থাকতে হবে? তিনটি গুণ থাকতে হবে বা তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। কি? এক নম্বরে হলো আকাঙ্ক্ষা, দুই নম্বরে আসক্তি, তিন নম্বরে যোগ্যতা। যদি এই তিনটি গুণ থাকে, তাহলে আমরা সাধারণত তাকে আদর্শ বাক্য বা সার্থক বাক্য বলতে পারি। এখন আকাঙ্ক্ষাটা কি, আমরা বিস্তারিত আলোচনা করি। আকাঙ্ক্ষা, দেখো, আকাঙ্ক্ষা কথার মধ্যেই রয়েছে যে কোনো কিছু জানার ইচ্ছা। আকাঙ্ক্ষা কোনটা? কোনো কিছু পাওয়ার ইচ্ছা অথবা কোনো কিছু জানার ইচ্ছা। তো যদি একটি বাক্য শোনার পরে আমাদের আরো কিছু জানার ইচ্ছা থাকে, তখন আমরা সেটাকে আকাঙ্ক্ষা বলতে পারি। যেমন দেখো, যে বাক্য অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, বাক্যের অর্থ স্পষ্ট ভাবে বোঝার জন্য একটি পদ শোনার পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা বা তাই আকাঙ্ক্ষা। দেখো,
কিছু পদ বা কয়েকটি পদ শোধার পর অন্য পদ বা আরো কিছু পদ শোধার তাহলে সেটি যেমন দেখো, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে আচ্ছা, তাহলে দেখো পৃথিবী সূর্যের চারিদিকে কোন বক্তা যখন কোন শ্রোতার কাছে বলে পৃথিবী সূর্যের চারিদিকে, আচ্ছা এই কথা বলার পর যার কাছে বলবেন অর্থাৎ যিনি শ্রোতা মানে শুনবেন সেই কি এই কথাটা শুনে পুরো অর্থটা বুঝতে পারবেন? কখনোই পারবেন না। কারণ যখনই আমরা এরকম কোনো কথা বলবো পৃথিবী সূর্যের চারিদিকে, পৃথিবী সূর্যের চারিদিকে কি ঘোরে না ঘোরে না, না অবস্থান করে, অর্থাৎ এখানে কোনো কিছু একটা জানার ইচ্ছা বা আগ্রহ কিন্তু থেকে যায় যে পৃথিবী সূর্যের চারিদিকে কি। তাহলে দেখো বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য, এই বাক্যটির অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য একটি পদ শোনার পর অর্থাৎ এক বা একাধিক পদ শোনার পর, এখানে একটি বা একাধিক হতে পারে, একটি বা একাধিক পদ শোনার পর, এক বা একাধিক পদ শোনার পর মানে অনেকগুলো পদ শোনার পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা, মানে এখানে আরো কিছু একটা আছে সেটি শোনার যে ইচ্ছা বা আগ্রহ তাই হলো আকাঙ্ক্ষা। তো এক কথায় বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য একাধিক পদের পর যদি আরো একটি পদ জানার ইচ্ছা বা আগ্রহ থাকে তাই হলো আকাঙ্ক্ষা। যেমন আমরা যদি এখানে বলি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে কিন্তু বাক্যের অর্থটি কমপ্লিট হয়। তাহলে এক বা একাধিক পদ শোনার পর যদি আরো কোনো শব্দ জানার ইচ্ছা বা আগ্রহ থাকে বাক্যের অর্থ বোঝার জন্য তাহলে আকাঙ্ক্ষা। তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে এটি কিসের উদাহরণ? পৃথিবী সূর্যের চারিদিকে এটি কিসের উদাহরণ? আকাঙ্ক্ষার উদাহরণ, কারণ এরপরে আরো কিছু জানা আছে। এরপরে আমরা শিখব আসক্তি। আসক্তিকে কি বাক্যের অর্থ সম্পত্তি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী বাক্যের অর্থ সম্পত্তি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি। তার মানে এই যে দেখো এই কথাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ বাক্যের যে পদগুলো আমরা ব্যবহার করব সেই পদগুলোকে যদি আমরা যথাস্থানে না বসাই তাহলে সেটি সঠিক বা সার্থক বাক্যের মর্যাদা হারাবে। যেমন দেখো আমরা যেটা বলে থাকি যে বাবা বা আমরা আমি লেখা পড়া গিয়ে করি। দেখো এখানে আমরা একটা বাক্য লিখেছি স্কুলে আমি লেখাপড়া গিয়ে করি। খুব মনোযোগ দিয়ে দেখো, স্কুলে আমি লেখাপড়া গিয়ে করি। দেখো
সার্থক বাক্যের জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলো আছে কিনা। আমরা সাধারণত জানি যে বাংলা ভাষায় একটি বাক্য তৈরি করার জন্য সেখানে কর্তা লাগে অর্থাৎ উদ্দেশ্য আর সমাপিকা ক্রিয়া মানে বিধেয় লাগে, উদ্দেশ্য বিধেয় লাগে। এখানে কিন্তু উদ্দেশ্য বিধেয় ঠিকই আছে, এই বাক্যটির মধ্যে উদ্দেশ্য আছে বিধেয় আছে, তারপরেও কিন্তু একটি সার্থক বাক্য হয়নি। আমরা জানি যে একটি সার্থক বাক্য তৈরি করতে হলে দুটো জিনিস লাগে, উদ্দেশ্য লাগে এবং বিধেয় লাগে। তো এখানে আমরা উদ্দেশ্য দিয়েছি, বিধেয় দিয়েছি, তারপরেও কিন্তু বাক্যটি সার্থক বাক্য হয়নি। কেন হয়নি? পদগুলো সুবিন্যস্ত নয়। আমার আসক্তির নিয়মই ছিল যে সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ পদগুলোতে একের পর এক বসে সেটি সুশৃঙ্খলভাবে বিন্যাস করতে হবে। যেমন দেখো, যদি আমরা এই বাক্যটিকে যে আমি স্কুলে গিয়ে লেখাপড়া করি। দেখো, যদি আমরা বাক্যটা এভাবে লিখি আমি স্কুলে গিয়ে লেখাপড়া করি, তাহলে কিন্তু এটি সার্থক বাক্য হয়েছে। কারণ এটি যে বক্তা বলবেন এই শ্রোতার কাছে, শ্রোতা কিন্তু সহজেই এটি বুঝতে পারবেন আমি স্কুলে গিয়ে লেখাপড়া করি। হ্যাঁ, আমি স্কুলে গিয়ে লেখাপড়া করি, কিন্তু এখানে যে পদগুলো ছিল সেই পদগুলোই উপরের বাক্যে আছে। স্কুলে আমি লেখাপড়া গিয়ে করি, অর্থাৎ এই বাক্যের যে পদগুলো সেই পদগুলোই কিন্তু এই বাক্যে ছিল। তারপরেও কি এটি সার্থক বাক্য হয়েছে? এটি সার্থক বাক্য হয়নি। এই বাক্যটি সার্থক বাক্য হয়নি। কেন হয়নি? এখানে যে পদগুলো ছিল সেটি সুবিন্যস্ত নয়, অর্থাৎ সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করা ছিল না। আর পদগুলো যেহেতু এলোমেলো ছিল, সঠিক জায়গায় সঠিক পদবিন্যাস ছিল না, সে কারণে এই বাক্যটি সার্থক বাক্য নয়। কিন্তু আমি স্কুলে গিয়ে লেখাপড়া করি, এটি কিন্তু সার্থক বাক্য, কারণ এখানে পদগুলো একের পর এক সঠিক নিয়ম অনুযায়ী বসেছে। অর্থাৎ বাক্যের পদগুলো যদি সুন্দর করে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করা যায় তাহলে একটি সার্থক বাক্য তৈরি হয়। আর এই সুশৃঙ্খল পদবিন্যাসই হলো আসক্তি। তার আসক্তিটা বুঝতে পেরেছি যে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস। যেমন বাক্যে আমরা জানি উদ্দেশ্য থাকে আর বিধেয় থাকে, কিন্তু উদ্দেশ্য আর বিধেয় থাকলেই কিন্তু সার্থক বাক্য হবে না যদি সেটা সুশৃঙ্খল পদবিন্যাস না হয়। অর্থাৎ কোন পদের পর কোন পদ বসলে বাক্যটি সঠিক অর্থ প্রকাশ পাবে, এটাই হলো সুশৃঙ্খল পদবিন্যাস। তো আমরা আসক্তিটা বুঝতে পেরেছি যে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হলো আসক্তি। অর্থাৎ পদগুলো যথাস্থানে সুন্দর করে বসাতে হবে, তাহলে একটি সার্থক বাক্য তৈরি হবে। তো আমরা একটি আদর্শ বাক্য বা সার্থক বাক্যের তিনটি গুণ বলেছি, তার মধ্যে দুটো আমরা আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করব যোগ্যতা। অনুগত এবং ভাবগত মিল বন্ধনের নাম যোগ্যতা। যোগ্যতা বাক্যস্থিত পদসমূহে অন্তর্গত ও ভাবগত মিল, অন্তর্গত ও ভাবগত মিল বন্ধনের নাম যোগ্যতা। একটু খেয়াল করো, বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত, এই কথাটা এখানে গুরুত্বপূর্ণ। অন্তর্গত আর হলো ভাবগত মিল বন্ধন। অর্থাৎ আমরা যে বাক্যটি লিখব সেই বাক্যের আক্ষরিক যে অর্থ, আভিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ দুটোর মধ্যে সমন্বয় থাকতে হবে। যদি আমরা এটাকে আরো সহজ করে বলি তাহলে এভাবে বলবো, আচ্ছা যদি আরো সহজ করে বলি তাহলে এভাবে বলতে পারি যে আমরা যে বাক্যটি বলবো সেই বাক্যটি অর্থের সত্যতা থাকতে হবে। যদি বাক্যের অর্থের সত্যতা
না থাকে তাহলে সেটি সার্থক বাক্য নয়। এই জন্য বলা হয়েছে যে অন্তর্গত ও ভাবগত মিল বন্ধন থাকতে হবে, অর্থাৎ বাক্যের যে আক্ষরিক অর্থ আর ব্যবহারিক অর্থ এক হতে হবে, অর্থাৎ অর্থে মিল থাকতে হবে। যেমন দেখো মানুষ মানুষ আকাশে উড়ে। এখন দেখো মানুষ আকাশে উড়ে আমাদের একটি বাক্যের জন্য যা যা দরকার, একটি উদ্দেশ্য দরকার, সেই উদ্দেশ্য আছে, একটি বিধেয় দরকার, সেই বিধেয় আছে। অর্থাৎ একটি সার্থক বাক্যের জন্য যে কর্তা ক্রিয়া লাগবে সবই আছে, তারপরেও এটি সার্থক বাক্য হয়নি। কেন হয়নি? এটি অর্থ সত্য নয়, কারণ মানুষ আকাশে উঠতে পারে না। তোমরা এটা বলতে পারো যে হেলিকপ্টারে কি উড়ে, উড়োজাহাজে উড়ে। উড়োজাহাজে করে মানুষ যখন যায় তখন কিন্তু মানুষটা উড়ে না, উড়ে কিন্তু উড়োজাহাজ, মানুষ কি উড়ে না, মানুষ উড়ে না, উড়োজাহাজ। তাহলে মানুষ কখনোই আকাশে উঠতে পারে না। আবার যারা প্যারাশুট দিয়ে যায়, প্যারাশুট দিয়ে যদি উপরে যায়, সেও কিন্তু মানুষটা উপরে যাচ্ছে না, যাচ্ছে প্যারাশুট। প্যারাশুট যাচ্ছে, সেটা ধরে মানুষ যাচ্ছে। তার মানে মানুষ কিন্তু শুধু সিঙ্গেল ভাবে বা আলাদা করে মানুষ কখনোই আকাশে উঠতে পারে না। তাহলে অন্তর্গত ও ভাবগত মিল বন্ধন, অর্থাৎ আমরা যে বাক্যটি লিখবো তার অর্থের সত্যতা থাকতে হবে। অর্থ সত্য না হয় তাহলে সেটি সার্থক বাক্য নয়। আর এই যে বাক্যের অর্থ সত্য নয়, এই কারণে যে বাক্যটি সার্থক হলো না, এটাই বলা হয় যোগ্যতার অভাব। অর্থাৎ বাক্যের অর্থ সঠিক হতে হবে, সত্য হতে হবে, এটাকে বলা হয় যোগ্যতা। তাহলে যেমন আমরা বড়শি দিয়ে নারকেল পাই, এটা আমরা কি কখনো বড়শি দিয়ে নারকেল পারি? পারি না। বড়শি দিয়ে তো মাছ ধরি, বড়শি দিয়ে কি করি? মাছ ধরি। কিন্তু এখানে দেখো উদ্দেশ্য আছে, আবার বিধেয় আছে, কর্তাও আছে, ক্রিয়াও আছে। তারপরেও এই বাক্যগুলো সঠিক নয়, কারণ বাক্যের অর্থের সত্যতা নাই। আর বাক্যের অর্থের সত্যতার নামই হলো যোগ্যতা। তাহলে আমরা যোগ্যতা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর দেখো আমরা যে বলি একটি সার্থক বাক্যের জন্য তিনটি গুণ থাকা দরকার: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। একটি সার্থক বাক্যে তিনটি গুণ থাকা দরকার: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আসলে এই তিনটি গুণ ছাড়াও আরো কিছু বিষয় জড়িত থাকে, যেগুলো একটি বাক্যকে আদর্শ ও সার্থক বাক্যে পরিণত করতে পারে। তাহলে এই যে প্রধান তিনটি গুণ আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই তিনটি গুণ ছাড়াও আরো ছয়টি বিষয় জড়িত থাকে। একটি সার্থক বা আদর্শ বাক্যের জন্য প্রধান তিনটি গুণ বা বৈশিষ্ট্য ছাড়াও আরো ছয়টি বিষয় জড়িত থাকে। তাহলে দেখো একটি সার্থক বা আদর্শ বাক্যের জন্য প্রধান যে তিনটি গুণ বা বৈশিষ্ট্য, সেই প্রধান তিনটি গুণ বা বৈশিষ্ট্য ছাড়াও আরো ছয়টি বিষয় জড়িত থাকে। আমরা শুধু সবসময় এটাই করে আসি যে একটি আদর্শ বাক্যের জন্য তিনটি গুণ থাকা দরকার: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করে দেখা যায় এই প্রধান তিনটি গুণ ছাড়াও আরো ছয়টি বিষয় জড়িত থাকে, যাদের মাধ্যমে একটি আদর্শ বাক্য গঠন করা সম্ভব হয়। তার মধ্যে প্রথমটি হলো রীতি সিদ্ধ অর্থবাচকতা। এই ছয়টি প্রথমটি হলো রীতি
সিদ্ধ রীতি সিদ্ধ অর্থ বাচকতা। এখন দেখো রীতি সিদ্ধ অর্থ বাচকতা আসলে কি? রীতি সিদ্ধ অর্থ বাচকতা মানে হলো যে প্রকৃত প্রত্যয়জাত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। প্রকৃত প্রত্যয়জাত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। প্রকৃতি ও প্রত্যয়জাত অর্থে সর্বদা ব্যবহৃত হয়। মানে হলো যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেটা প্রকৃতি ও প্রত্যয়জাত অর্থে ব্যবহার করা হয়। প্রকৃতি ও প্রত্যয়জাত অর্থে ব্যবহার করা হয়। যেমন বাদ যোগ ইত, বাদ যোগ ইত সমান সমান বাধিত। অর্থাৎ এই ইতটি হলো প্রত্যয় আর বাদ হলো প্রকৃতি। আমরা অনেক আগে ক্লাসে কিন্তু পড়েছিলাম, যদিও সেই বিষয়টি আমরা অনেক আগে শেষ করেছি যে প্রকৃতি কি, তারপরে প্রাতিপদিক কি। সেখানে কিন্তু আমরা বলেছি যে প্রকৃতি হলো শব্দ ও ধাতুর মূলকেই প্রকৃতি বলে। শব্দ ও ধাতুর মূল তাকে প্রকৃতি বলে। শব্দের মধ্যে বলা হয় শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতি, আর ধাতুর মূল ক্রিয়ার মধ্যে বলা হয় ধাতু। তাহলে ক্রিয়া শব্দের মূল বা নাম শব্দের মূলকে প্রকৃতি বলে। ক্রিয়া শব্দের মূল অথবা নাম শব্দের মূলকে প্রকৃতি বলে। যদি ক্রিয়া শব্দের মূল হয় সেটা ক্রিয়া প্রকৃতি, আর যদি নাম শব্দের মূল হয় নাম প্রকৃতি। যদি আমরা একটা সেখানে যাব না, কারণ সেটা অনেক আগে শেষ করেছি। আবার হয়তো পরবর্তীতে আমরা ওই ক্লাস করব, এখন আমরা ওই বিষয়ে আলোচনা করব। এখন দেখো এখানে বাদ যোগ ইত, ইত হলো প্রত্যয় আর বাদ হলো প্রকৃতি। আমরা লিখেছি যে প্রকৃতি ও প্রত্যয়জাত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। তার উদাহরণ হলো ইত হলো প্রত্যয়, বাদ হলো প্রকৃতি। তাহলে প্রকৃতি ও প্রত্যয় অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। এই একটি। এরপরে দেখো দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা দুর্বোধ্যতা মানে হলো আমরা যে শব্দগুলো বলবো, যে কথাগুলো বলবো, সেখানে যদি আমরা কঠিন কোনো শব্দ ব্যবহার করি যা সচরাচর যে শব্দগুলো ব্যবহার হয় না, অথবা যে শব্দের অর্থগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না, এরকম কোনো কথা যদি বলি সেটাকেই বলা হয় দুর্বোধ্যতা। যেটি সহজেই বোধগম্য নয়, যে শব্দ এই শব্দগুলোকে বলা হয় দুর্বোধ্যতা। আর এই দুর্বোধ্যতা হলো যেমন তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। এখন দেখো এই যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, এখানে আমরা যে একটা নতুন শব্দ দিলাম যেটি অপ্রচলিত বা সহজে প্রচলিত নয়। এই প্রপঞ্চ কথার অর্থ হলো চাতুরি করা। এই যে প্রপঞ্চ, এটা হলো চিটারি অথবা চাতুরি অথবা ধূর্ত। অর্থাৎ তুমি আমার সাথে, এই প্রপঞ্চ কথাটি কিন্তু সবার বোধগম্য নয়। এটি অপ্রচলিত শব্দ, সংস্কৃত ভাষার শব্দ। এই শব্দটি আমাদের সমাজে তেমন ব্যবহার হয় না। তো আমরা যদি কখনো আমাদের কথা বলার সময় এরকমের কোনো দুর্বোধ্য শব্দ ব্যবহার করি, তাহলে এই বাক্যটি সার্থক বাক্য হবে না। কারণ এই দুর্বোধ্যতার কারণে এই বাক্যটি সার্থক বাক্য নয়। তাহলে আমরা কি বলেছি যে একটি সার্থক বাক্যের জন্য তিনটি প্রধান গুণ, সেই তিনটি প্রধান গুণ ছাড়াও আরো যে ৬টি বিষয় আছে, সেই ৬টি বিষয়ের একটি হলো দ্বিতীয় বিষয় যে দুর্বোধ্যতা। অর্থাৎ আমরা যখন কোনো কথা বলবো
সেখানে যদি আমরা কোনো অপ্রচলিত সমাজে বোধগম্য নয় এরকম কোনো শব্দ ব্যবহার করি তাহলে এই বাক্যগুলো সার্থক বাক্য হবে না, কারণ দুর্বোধ্যতা দোষে দুষ্ট, অর্থাৎ সহজেই এই শব্দটি বোঝা যাচ্ছে না। এরপরে আছে উপমা। উপমা গুণ প্রয়োগ। আমরা কখনো কখনো উপমা দেই, তো উপমা দিতে দিতে এমন ভাবে উপমা দেই যে উপমার সঠিক প্রয়োগটা আসলে হয় না। যেমন আমরা অনেক আশার বীজ তো হলো আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। এই উদাহরণগুলো যখন আমরা দেই তখন আমরা দেখবো যে আমরা যে উপমাটা দিয়েছি সেই উপমাটা সঠিক আছে কিনা। দেখো হৃদয় মন্দিরে আর এই যে বীজ, এখন দেখো মন্দিরে কি কখনো বীজ বপন করা হয়? হৃদয়কে যদি তুমি মন্দির করো, হৃদয়টাকে যদি মন্দিরের সাথে তুলনা করো, সেই হৃদয় বা মন্দিরে কি কখনো বীজ লাগানো হয়? মন্দিরে কখনোই বীজ লাগানো হয় না, অর্থাৎ এটি উপমার ভুল প্রয়োগ। এখানে আমরা বলতে পারি আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ যুক্ত হলো। আমরা এভাবে বলতে পারি যে আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো, এটি সঠিক। হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হতে পারে, কিন্তু হৃদয় মন্দিরে নয়, কারণ মন্দিরে কখনোই বীজ লাগানো হয় না। তো এই জন্য আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো এটি সার্থক বাক্য নয়। কি কারণে? কারণ উপমার ভুল প্রয়োগ করা হয়েছে। মন্দিরে বীজ বপন করা হয় না, বীজ বপন করা হয় ক্ষেতে, যেখানে চাষ করা হয় জমিতে, সেখানে বীজ বপন করা হয়, মন্দিরে নয়। এই জন্য আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো এটি সার্থক বাক্য নয়, এখানে উপমার ভুল প্রয়োগ করা আছে। তাহলে সঠিকটা কি হবে? সঠিক হবে আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো, এটি হলো সঠিক। তা আমরা উপমার ভুল প্রয়োগ শিখলাম। চতুর্থ নম্বরে আছে বাহুল্য দোষ। বাহুল্য দোষ হলো, বাহুল্য কথার অর্থ হলো বহু বা অনেক। আমরা বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী একটি মূল শব্দের সাথে একটি বহুবচনবোধক শব্দ যোগ হতে পারে, কখনোই ব্যবহার করা হয় না। যদি একই শব্দে দুটো বহুবচন ব্যবহার করা হয় তাহলে সেটা কি বলা হয়? বাহুল্য দোষ, বা দুটো বহুবচন ব্যবহার করার কারণে শব্দটি বাহুল্য দোষে দুষ্ট। তাহলে ওই শব্দ দিয়ে যদি কোনো বাক্য তৈরি করা হয় সেই বাক্যটিও বাহুল্য দোষে দুষ্ট, ওই বাক্যটিও সার্থক বাক্য হবে না। যেমন দেখো দেশে সব আলেমগণই ভালো মানুষ। এখন দেখো দেশের সব আলেমগণই ভালো মানুষ, এখানে মূল শব্দটা হলো আলেম, এই মূল শব্দ আলেম। তো এখানে আমরা কি করলাম? এই একটি বহুবচন দিলাম, আবার তাহলে মূল শব্দটার সাথে তাহলে এই আলেম
শব্দটার সাথে কয়টি বহুবচন যোগ হলো? সবাইকে বোঝায়। আবার গণ এটাও বহুবচনবোধক শব্দ, এটা দিয়েও সবাইকে বোঝায়। আলেম একটি শব্দ, সেই শব্দের সাথে দুটো বহুবচন বসে। যেহেতু এটার সাথে দুটো বহুবচনবোধক শব্দ বসেছে, সেহেতু এই বাক্যটি সার্থক বাক্য হয়নি, কারণ এখানে বাহুল্য বসে একটি শব্দের সাথে একাধিক বহুবচন শব্দ বসেছে। তো নিয়ম হলো একটি শব্দের সাথে একটি বহুবচনবোধক শব্দ বসতে পারে, একাধিক বহুবচন শব্দ বসতে পারে না। তো যেহেতু এখানে একটি শব্দের সাথে একাধিক বহুবচন বসেছে, সেহেতু এই বাক্যটি সার্থক বাক্য নয়। এখানে আমরা লিখতে পারতাম এভাবে আলেম গণ অথবা সব আলেম। যদি আমরা আলেমগণ লিখতাম সেটিও সঠিক, অথবা সব আলেম লিখতাম এটাও সঠিক। তো হয় সব আলেম লিখবো অথবা আলেমগণ লিখবো, কিন্তু এই গণ আর সব এই দুটো বহুবচন এক শব্দের সাথে যোগ করা যাবে না, তাহলে এটাকে বলা হয় বাহুল্য দোষ। এটাকেও আমরা সার্থক বাক্য বলতে পারি না। এরপরে আছে পঞ্চম নাম্বার 5 নাম্বার। 5 নম্বরে আছে বাগধারা শব্দ পরিবর্তন। বাগধারা শব্দ পরিবর্তন। শব্দ পরিবর্তন অর্থাৎ বাগধারা যেভাবে আছে প্রচলিত নিয়ম অনুযায়ী, বাগধারা হলো আমাদের ঐতিহ্য। বাগধারা ভাষা বিশেষের ঐতিহ্য। এর অর্থ বা শব্দ পরিবর্তন করে বলা যায় না। যেমন অরণ্যে রোদন, অরণ্যে রোদন। এই অরণ্যে রোদন কথার অর্থ হলো নিষ্ফল আবেদন। নিষ্ফল আবেদন। যদি আমার অর্থ দরকার নাই, আমরা এখানে অর্থ শিখব না। বা অরণ্যে রোদন এটি একটি বাগধারা, এটির অর্থ হলো নিষ্ফল আবেদন। অর্থটা আমাদের দরকার নাই, আমরা শুধু এটা শিখব যে অরণ্যে রোদন এই যে বাগধারাটি আমাদের ভাষায় প্রচলিত আছে। এখন আমরা ভাবতে পারি যে অরণ্য অর্থ হলো বন। অরণ্য কি? বন। তো আমি যদি এভাবে লিখি বনে রোদন, বনে রোদন, হ্যাঁ আমাদের যুক্তি ঠিক আছে যে অরণ্য অর্থ হলো বন। যে অরণ্যে রোদন না বলে আমরা বনে রোদন বলবো। তো এখন এই বনে রোদন বলা যাবে না, কারণ বাগধারা হলো কোন ভাষা বিশেষের ঐতিহ্য। এই বাগধারা শব্দ কখনোই পরিবর্তন করা যাবে না। বাগধারা যেভাবে আছে সেভাবেই ব্যবহার করতে হবে। যদি বাগধারা শব্দ পরিবর্তন করে বসাই, তাহলে সেটি বাগধারা শব্দ পরিবর্তন করার কারণে ওই বাক্যটি সার্থক বাক্য হবে না। এক কথায় বাগধারা শব্দ পরিবর্তন করা যাবে না। এরপরে আমরা সর্বশেষ 6 নম্বরে দেখব। 6 নম্বরে আছে গুরু চণ্ডালী দোষ। গুরু চণ্ডালী দোষ। গুরু চণ্ডালী দোষ। দেখো গুরু চণ্ডালী, আচ্ছা দেখাগুলো কি দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা গুরু চণ্ডালী দোষ হলো, আমরা জানি এটা আমরা ছোট ক্লাসে পড়েছি, তোমরাও সেই ছোট ক্লাস থেকে পড়ে এসেছো যে সাধু ও চলিত মিশ্রণ করে লেখা যাবে না। সাধু ভাষার শব্দ আর চলিত ভাষার শব্দ একত্র করে যদি দেখি, তাহলে সেটা কখনো কখনো গুরু চণ্ডালী দোষে যুক্ত হতে পারে। কারণ এটা আমরা সেই ত্রিমূর্তিতে কিন্তু পড়ে এসেছি যে সাধু ভাষার শব্দ আর চলিত ভাষার শব্দ একত্র করে লেখা যায় না, তাহলে সেটি কখনো কখনো গুরু চণ্ডালী দোষে যুক্ত হতে পারে। এই জন্য আমরা সাধু ও চলিত ভাষার যে দুটো শব্দ একত্র করে লিখতে পারবো না। এটা যেমন দেখো স, পোড়া,
এই যে সব তোরা এখানে এই সব সংস্কৃত ভাষার শব্দ, আবার তোরা বাংলা ভাষার শব্দ, এটা না লিখে আমাদের লিখতে হবে সদাহ। সদাহ, যদিও এই দাহ শব্দের অর্থ তোরা, আবার এই তোরা শব্দের অর্থ তোরা, তো অর্থের দিক থেকে কোনো পার্থক্য নেই। এখানে সব তোরা দিয়ে সব মানে মৃতদেহ বা লাশ, তো সব তোরা মানে মৃতদেহ তোরা বা লাশ তোরা, তো অর্থের দিক থেকে কোনো পার্থক্য না থাকলেও এখানে সদাহ দুটোই সংস্কৃত ভাষার শব্দ, আর সব তোরা এখানে একটি সংস্কৃত ভাষার শব্দ আর একটি হলো বাংলা বা প্রথম ভাষার শব্দ, বাংলা ভাষার শব্দ। একটি সাধু আর একটি চলিত, একটি সাধু আর একটি চলিত ভাষার শব্দ একত্র করে লেখা যাবে না, তাহলে সেটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট। আর আমাদের 6 নম্বর ছিল গুরুচণ্ডালী দোষ, অর্থাৎ সব তোরা লেখা যাবে না, সবদাহ লেখা যাবে, কারণ একটি সাধু ভাষার শব্দ আর একটি চলিত ভাষার শব্দ একত্র করে লেখা যায় না, এই জন্য সব তোরা লেখা যাবে না, লিখতে হবে সদাহ। কারণ সাধু ভাষার শব্দ আর চলিত ভাষার শব্দ একত্র করে লেখা যায় না, সেটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের সেই বাক্য প্রকরণের আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, যে একটি আদর্শ বাক্য বা সার্থক বাক্যের জন্য প্রধানত 3টি গুণ থাকতে হয়: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই প্রধান 3টি গুণ ছাড়াও আরো 6টি বিষয় জড়িত থাকে একটি আদর্শ বা সার্থক বাক্য তৈরির জন্য। তারপরে সেই আলোচনা আমরা এখানে শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখবে এবং সংস্কৃত বিষয়ের ক্লাসগুলো দেখবে। তো আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। ভালো